নমস্কার, আমি অর্পিতা। গপ্পকথা ইউটিউব চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় মনোরঞ্জন ভট্টাচার্যের কলমে অ্যাডভেঞ্চার। ছোটবেলা হইতে প্রচুর অ্যাডভেঞ্চারের গল্প পড়িয়া অসীম, নীলাদ্রি প্রভৃতির ভারী শখ হইয়াছে জীবনে তাদেরও একটা বড় রকমের কিছু অ্যাডভেঞ্চার জোটে। কিন্তু ভগবানের কি বিধানই এই যে যে যা চাহিবে কিছুতেই তা পাইবে না? অসীম, নীলাদ্রি এবং ভবতোষ সম্প্রতি ম্যাট্রিকুলেশন পাশ করিয়া কলকাতার কলেজে পড়িতে আসিয়াছে। পল্লীগ্রাম ছাড়িয়া হঠাৎ যখন তারা একেবারে কলকাতার মতো জনসমুদ্রে আসিয়া পড়িল, তখন দিন কতক অ্যাডভেঞ্চারের নেশা তাদের একটু কমিয়াছিল বটে। কলকাতার রাস্তা দিয়া হাঁটা চলার কাজই যে একটা মস্ত অ্যাডভেঞ্চার। মোটর, ট্রাম, বাস, গাড়ি ঘোড়ার ভিড় সামাল দিয়া প্রতিদিনকার কাজকর্ম সারিয়া অক্ষত শরীরে দিনান্তে বাড়ি ফেরা অ্যাডভেঞ্চার বই আর কি। কিন্তু 2-3 মাস কলকাতার কলেজে পড়িয়া পূজার ছুটিতে যখন তারা আবার পল্লীগ্রামে ফিরিয়া আসিল, তখন নিভিয়া আসা অ্যাডভেঞ্চারের নেশা আবার যেন নতুন করিয়া মাথা জাগিয়া দাঁড়াইল। ঈশ্বরের ইচ্ছায় এবার একটা সুযোগও জুটিল, মন্দ নয়। দিন 15-20 আগে শহরে একটি গণৎকার আসিয়াছিলেন। লোকটি ঠিক পেশাদার গণৎকার নন, তবে অসীমেরা আসিয়া দেখিল আখড়ায় লোকের খুবই ভিড় হইতেছে। লোকটার গণনা নাকি আশ্চর্য রকম মিলিয়া যায়। ভবানীবাবুর হাত দেখিয়া গণৎকার বলিয়াছিলেন আজ হইতে 10 দিনের মধ্যে তার শারীরিক কষ্ট হইবে। রবিবার তিনি হাত দেখাইয়াছিলেন। ঠিক পরের রবিবার ঘরে ঢুকিতে গিয়া চৌকাটে এক গুতা খাইয়া বসিলেন। ব্যোমকেশবাবুকে গণৎকার বলিয়াছিলেন 1 মাসের মধ্যে তাহার বাড়িতে একটি আশ্চর্য ঘটনা ঘটিবে। ঠিক 28 দিনের দিন দেখা গেল তার বড় ছেলে, যে চা না খাইয়া প্রাতে বাড়ির বার কখনোই হয় না, সে নাকি কোন কাজে খুব ভোরে চা না খাইয়াই বাহির হইয়া পড়িয়াছে। গণৎকার বলিয়াছিল পাড়ায় কিছু কিছু চুরি হইবে, তাহাও হইতে লাগিল। অসীম ভালো গান গাহিতে পারিত। চুরি যাইবে তো তার স্বাদের হারমোনিয়ামটাই একদিন চুরি গেল। এইবার অসীমেরা একটা প্রকৃত অ্যাডভেঞ্চারের সুযোগ পাইল। তারা শুনিয়াছিল গণৎকার বলিয়াছে মাঝে মাঝে চুরি হইবে, তবে তাক মাফিক থাকিতে পারিলে চোর ধরা আর কিছু শক্ত কাজ নয়। চোর ধরা যে অ্যাডভেঞ্চার, এ কথা কে না স্বীকার করিবে। সামান্য একটু রাত হইতেই কাহাকেও কিছু না জানিতে দিয়া 3 বন্ধু অসীম, নীলাদ্রি এবং ভবতোষ মোটা মোটা লাঠি এবং টর্চের আলো হাতে দিন কয়েক চোরের উদ্দেশ্যে ফিরিতে লাগিল। প্রথম প্রথম দিন কয়েক উল্লেখযোগ্য কিছুই ঘটিল না বটে, কিন্তু 2-4 দিন বাদেই যে ঘটনা ঘটিল তা বাস্তবিকই বিস্ময়কর। প্রায় ভোর হইয়া আসিয়াছে, তবে অন্ধকার তখনও কিছু কিছু আছে। গ্রাম একেবারে নিঝুম, নিস্তব্ধ। 3 বন্ধু বোসপাড়ায় টহল সারিয়া সেনপাড়ার দিকে আগাইতেছিল। স্পষ্ট দেখিতে পাইল সেই ঈষৎ অন্ধকারের আড়ালে গা ঢাকা দিয়া এক ব্যক্তি মাথার উপর মাঝারি সাইজের একটি ক্যাশ বাক্স চাপাইয়া হন হন করিয়া গায়ের বাহিরে মাঠের দিকে চলিয়াছে। দৃশ্যটা 3 জনেরই একসঙ্গে চোখে পড়িল, কাজেই সে আর কিছু দৃষ্টিবিভ্রম হইতে পারে না। পাড়াগাঁয়ের প্রত্যেক লোকই প্রত্যেকের চেনা, কিন্তু এ লোকটিকে 3 বন্ধুর একজনও কখনো চোখে দেখে নাই। স্থান, কাল, পাত্র বিবেচনা করিয়া এ অবস্থায় তাই তার চোরত্ব সম্বন্ধে কারোরই আর সন্দেহের অবকাশ রহিল না। কিন্তু 3 জনেই এত বেশি উত্তেজিত হইয়া পড়িয়াছিল
যে চট করিয়া কারো মাথাতেই কোনো উপস্থিত বুদ্ধি জোগাইল না। এ অবস্থায় লোকটার উপর টর্চ ফেলিয়া ছুটিয়া গিয়া তাকে জাপটাইয়া ধরিলেই ফল ভালো হইবে, নাকি চিৎকার করিয়া লোকজন জোটাইয়া লওয়াই কর্তব্য, তা ঠিক করিতে খানিকটা সময় কাটিয়া গেল এবং ততক্ষণে বাক্স মাথায় লোকটি লোকালয় ছাড়াইয়া নির্বিঘ্নে গায়ের বাহিরে মাঠের উপর আসিয়া পড়িল। সে মুলুকটা পাহাড়ে, মাঠের উপর জমি, তাই উঁচু নিচু, চারিদিকে ছোটখাটো টিলার মতো ঢিবিও কতগুলি ছড়ানো, গাছও আছে কতগুলি। সেখানে সকলে আসিয়া যখন উপস্থিত হইল, ভোরের আলো তখন ফুটিয়া বাহির হইতেছে। অসীমেরা বুঝিল এই সুযোগ। এরূপ ফাঁকা মাঠের উপর একসঙ্গে ৩-৩ লোকের তাড়া খাইলে চোরের বাছার পক্ষে পালাইয়া গা ঢাকা দেওয়া অসম্ভব হইবে। বামাল শুদ্ধ সে ধরা পড়িবেই। তখন হুহুঙ্কারে এবং সগর্জনে ৩ বন্ধু সামনের দিকে ধাইয়া চলিল। তাদের একটু আগে আগে বাক্স মাথায় লোকটা যাইতেছে। হঠাৎ চমকাইয়া সে একবার পিছন ফিরিয়া তাকাইল মাত্র। তারপর ঊর্ধ্বশ্বাসে একটা ঢিবির আড়াল দিয়া পালাইবার চেষ্টা করিল। কিন্তু অসীমেরা তখন ৩ দিক হইতে তাকে ঘেরাও করিয়াছে। এখনই তাদের বৃত্ত ক্রমশ ছোট করিয়া আনিয়া তাকে ধরিয়া ফেলিবে, সন্দেহ নাই। কিন্তু যাহা ঘটিল, ভেলকিবাজিও বোধ করি তাহা অপেক্ষা বেশি আশ্চর্যজনক নয়, ভৌতিক কাণ্ডও বোধ করি তাহা অপেক্ষা বেশি বিশ্বাস্য। ৩ দিক হইতে অসীম নীলাদ্রিয় ভবতোষ ক্রমশ আগাইয়া দেখে চোর বা চোরাই মালের চিহ্ন মাত্র নাই। কিন্তু লোকটা অন্তর্হিত হইয়া গেল কিভাবে? তাদের ৩ জনার সামনা দিয়া ফাঁকা মাঠের উপর দিয়া সে পালাইয়াছে, এমন কথা প্রাণ গেলেও কেউ বিশ্বাস করিতে প্রস্তুত নয়। লোকটার ডানা থাকিলে উড়িয়া সে যাইতে পারিত বটে, কিন্তু তবুও তা তাদের চোখে পড়িতই। এই অল্পক্ষণের মধ্যে সে যে একটা ক্যাশ বাক্স সমেত কোনো গাছে চড়িয়া গা ঢাকা দিয়া আছে, তাহাও একেবারেই অবিশ্বাস্য। তবুও তারা তন্ন তন্ন করিয়া প্রত্যেকটি গাছ, প্রত্যেক টিলা এবং ঢিবির আশপাশ খুঁজিয়া দেখিতে কসুর করিল না, কিন্তু কোথাও চোরের টিকিটিরও সাক্ষাৎ মিলিল না। লোকটা নিশ্চয়ই কোনো পাকা জাদুকর। বেলা ৮টা পর্যন্ত ঠাই সেখানে গালে হাত দিয়া বসিয়া থাকিবার পর অসীমেরা শেষে গ্রামের ভিতরে আসিয়া ব্যাপারটা সকলের গোচর করিল। কিন্তু ইংরেজিতে সেই যে একটা কথা আছে, অনিষ্টের উপর অপমান, তাই হইল তাদের কেবল লাভ যখন সকলেই আষাঢ়ে গল্প শুনিয়া তাদের পকেটে হাত দিয়া দেখিতে আসিল গাজার কলিকা টলিকা কিছু আছে কিনা। তারপর উপর্যুপরি আরও কয়েক রাত অসীমেরা প্রবল উৎসাহের সহিত পাড়ায় পাড়ায় টহল দিয়া ফিরিতে লাগিল। কিন্তু ন্যাড়া নাকি একবারের বেশি বেলতলায় যায় না, চোরও তাই একবারের বেশি আর দর্শন দিল না। এদিকে পুজোর ছুটি ক্রমেই ফুরিয়া আসিতেছিল। অসীমদের কলিকাতা ফিরিবার সময় কাছাইয়া আসিল। বড়ই আফসোস তাদের, এত বড় একটা অ্যাডভেঞ্চারের সুযোগ হাতে আসিয়াও দূরদৃষ্টবশত ফসকাইয়া গেল। লাভ হইল কেবল পাড়াপড়শিদের ঠাট্টা বিদ্রুপ। আচ্ছা, এটি না হোক, যাইবার পূর্বে আর একটি অ্যাডভেঞ্চার তারা করিয়া যাইবে। প্রতিবেশীদের বুঝাইয়া যাইবে সাহস সামর্থ্য দুই তাদের আছে, নাই কেবল সুযোগ আর সুবিধা। চৌধুরী বাগানে বনভোজন করিয়া তারা তা প্রমাণ করিবে। কথাটা একটু বুঝাইয়া বলা দরকার। গ্রাম যেখানে শেষ হইয়াছে, সে স্থান হইতে মাইল ২ গেলে একটি প্রকাণ্ড জঙ্গল পাওয়া যায়। এই জঙ্গলটি এই অঞ্চলের বিভীষিকা। ২০০-৩০০ বছর আগে
এটি নাকি নবাবী আমলের কোন জমিদারের আম বাগান ছিল, তাই আজও এর নাম চৌধুরী বাগান। কিন্তু গ্রামের অতি বৃদ্ধেরাও এমন কোনো লোকের নাম বলিতে পারেন না যে এই চৌধুরী বাগানে কখনো নির্ভয়ে হাঁটিয়া চলিয়া বেড়াইয়াছে। জঙ্গলের মধ্যে একটি অতি পুরাতন ভাঙা শিব মন্দির আছে, সেটি নাকি ভূতপ্রেতদের লীলাভূমি। সন্ধ্যার পর যেসব লোমহর্ষক কাণ্ড সেখানে ঘটে তার নাকি তুলনা নাই। অসীম নীলাদ্রি এবং ভবতোষ ঠিক করিল এই চরম ভয়ের স্থলে যাইয়াই তারা বনভোজন সারিয়া আসিবে। বিংশ শতাব্দীর ছেলে তারা, ঠাকুরদাদাদের ভূতপ্রেতকে থোড়াই কেয়ার করে। কিন্তু বাড়িতে একথা প্রকাশ করার উপায় নাই। কারো মা বাবাই তবে তাদের বাড়ির বাহির হইতে দিবেন না। একদিন বেলা 3:30 সময় তাই তারা ভিতরের কোনো কথা কাহাকেও না ভাঙিয়া স্টোভ, ন্যাশপ্যাক, টর্চ চালো প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল। বাড়িতে কেবল কহিয়া গেল, বনভোজনে যাইতেছি, সন্ধ্যার পর খাওয়া দাওয়া সারিয়া ফিরিব। চৌধুরী বাগানে ঢুকিয়া একটা পছন্দসই জায়গা বাছিয়া নিয়া তারা স্টোভ ধরাইতে বসিল। তখন মাথার উপরকার খটখটে রোদের দরুনই হোক অথবা পরস্পরের সান্নিধ্যের জন্যেই হোক, জায়গাটা যে কতখানি ভীষণ তা কেউ বুঝিতে পারে নাই। খাওয়া দাওয়া 5টা সাড়ে 5টার মধ্যেই চুকিয়া গেল। কিন্তু হেমন্তের বেলা, তখনই চারিদিক অন্ধকার হইয়া আসিয়াছে। তারপর সেই ভাঙা মন্দির খুঁজিয়া বাহির করিতে তারা ক্রমশ নিবিড় বনের মধ্যে ঢুকিতে লাগিল। পথ চলিতে চলিতে 2-4টা মরা জানোয়ারের হাড়গোড় তাদের চোখে পড়িল। তারা দেখিয়াও দেখিল না। খানিকটা যাইতেই মন্দির পাওয়া গেল। চারিদিককার জঙ্গলের মধ্যে সন্ধ্যার গাঢ় অন্ধকারে ভাঙা মন্দির আত্মগোপন করিয়া আছে। সহসা কিন্তু মন্দিরের মধ্যে ঢুকিতে কারোই সাহসে কুলাইল না। ভবতোষ ছেলেটা কথা কয় কম, কিন্তু সাহস তারই বেশি। সেই প্রথম দরজায় দাঁড়াইয়া ভিতরে উকি দিয়া দেখিতে লাগিল। সূচিভেদ্য অন্ধকার, কিছুই নজরে আসে না। টর্চ জ্বালাইয়া তখন সে একেবারে ভিতরে ঢুকিয়া পড়িল। পিছন পিছন অসীম ও নীলাদ্রি আলো হাতে আসিতে লাগিল। 3 জনেই যার যার আলো ঘুরাইয়া ঘুরাইয়া মন্দিরের ভিতরটা দেখিতে লাগিল। কোনো প্রাণীরই সেখানে সাড়া শব্দ নাই, একটি টিকটিকি বা আরশোলা পর্যন্ত নয়। ঠিক এমনি সময়ে বাহির হইতে একটা ভীষণ শব্দ আসায় 3 জনেই একেবারে অন্তরে কাঁপিয়া উঠিল। সর্বনাশ, এ যে বাঘের আওয়াজ! এবং অনুমানে বোধ হয় আওয়াজ খুব দূরেও নয়। তাদের অবস্থার ভীষণত্ব এইবার যেন প্রথম তাদের চোখে ধরা দিল। এই অবস্থায় এই থমথমে অন্ধকারে বন পার হইয়া গ্রামের দিকে রওনা হওয়া নিতান্ত পাগল ছাড়া আর কেউ কল্পনায়ও আনিতে পারে না। মন্দিরের মধ্যে বসিয়া থাকা আরও বিপদসংকুল। কে জানে, ইহাই হয়তো বাঘের বাসস্থান। উপায় একমাত্র অতি দ্রুত কোনো উঁচু গাছে উঠিয়া রাত্রি ভোর হওয়ার জন্য অপেক্ষা করা। পাড়া গেয়ে ছেলে, গাছে ওঠার অভ্যাসটা খুবই আছে। 3 জনে তাই তাড়াতাড়ি মন্দির হইতে বাহির হইয়া উঁচু একটা গাছের চূড়ায় উঠিয়া বসিয়া পড়িল। মিনিট 10 দুরু দুরু বুকে নিঃশব্দে থাকার পর হঠাৎ যে দৃশ্য তাদের চোখে পড়িল তাতে মানুষের বুকের ভিতর পর্যন্ত হিম হইয়া আসে। যে অন্ধকার মন্দিরটি একটু আগেই তারা ছাড়িয়া আসিয়াছে, স্পষ্ট দেখা গেল তারই মধ্যে আলো জ্বলিয়া উঠিয়াছে। তবে তো গ্রামের বৃদ্ধরা বড় মিথ্যা বলেন না, কেননা ভৌতিক কাণ্ড ছাড়া এ যে আর কি হইতে পারে তা কল্পনায়ও আনা কঠিন।
একটু আগেই তারা মন্দিরটাকে ঘুটঘুটি অন্ধকার এবং জনপ্রাণী শূন্য দেখিয়া আসিয়াছে। সঙ্গের 3টা টর্চ তাদের সঙ্গেই রহিয়াছে। যে গাছটাতে তারা উঠিয়াছে সেটি মন্দির হইতে মাত্র 10 হাত দূরে। সমস্তটা সময় তারা 3জনে সমানে চাহিয়া রহিয়াছে। মানুষ তো দূরের কথা, একটা ইতর প্রাণী পর্যন্ত মন্দিরের ধারে যায় নাই। তবে মন্দিরের ভিতরে আলো আসিল কোথা হইতে? খস খস। 3জনেই চমকাইয়া উঠিল। চাহিয়া দেখে একটা শৃগাল প্রাণ ভয়ে ছুটিয়া মন্দিরের দিকে আসিতেছে, আর ঠিক তারই পিছনে বিদ্যুতের গতিকেও পরাস্ত করিয়া ধাইয়া আসিতেছে বনরাজ্যের বিভীষিকা, একটি দুরন্ত বাঘ। সার্কাসে বা চিড়িয়াখানায় অস্থি চর্মসার বাঘ তারা বহুবার দেখিয়াছে, কিন্তু স্বাধীন মুক্ত অবস্থায় এই দুর্ধর্ষ জীব শিকারের উপর ঝাঁপাইয়া পড়িতেছে, এ দৃশ্য জীবনে এই প্রথম। ভয়ে তাদের কণ্ঠনালী শুকাইয়া আসিল, কিন্তু ঠিক পরের মুহূর্তে যে ঘটনা চোখে পড়িল তা বোধ করি আরো ভীতিপদ, আরো রোমহর্ষক। মন্দিরের একটা ভাঙা জানালা দিয়া এক ঝলক তীব্র আলো বাঘটার চোখে মুখে আসিয়া পড়িল, আর সেই আলোয় অসীমেরা দেখিতে পাইল সেই দুরন্ত জীবের মুখে নিদারুণ ভয়ের চিহ্ন ফুটিয়া উঠিয়াছে। আর এক পা অগ্রসর সে তো হইলই না, বরং নিতান্ত ভীরুর মতো লেজ তুলিয়া সুরসুর করিয়া সে পিছু হাঁটা দিল। তার ব্যবহারে সে যেন স্পষ্টই জানাইয়া দিয়া গেল মন্দিরে প্রবল কোনো ভয়ের কারণ আছে, এবং তার প্রমাণ ইতিপূর্বে সে আরও পাইয়াছে। বাঘ ভয় পাইয়া মুখের গ্রাস ফেলিয়া পালাই, না জানি কি ভীষণ আতঙ্কেরই না ব্যাপার। পরস্পর যে ফিসফিস করিয়া কথা কহিবে সেটুকু সাহসও অসীমদের অবশিষ্ট ছিল না। এক দৃষ্টে তারা মন্দিরের আলোর পানে চাহিয়া রহিল। সেই আতঙ্ককর আলো হঠাৎ এক সময় অদৃশ্য হইয়া গেল। এইভাবে সেই হতভাগ্য ছেলে 3টির চোখের উপর দিয়া সমস্ত রাত্রি কাটিয়া গেল। ভোরের সূর্য দেখা দিল। 3 বন্ধু গাছ থেকে নামিল চারিদিক ভালো করিয়া আলোকিত হইয়া ওঠার পর। অসীম এবং নীলাদ্রি গ্রামে ফিরিবার সব চাইতে সহজ পথ কোন দিকে তাই নিয়া তর্ক করিতে যাইতেছিল, কিন্তু স্তব্ধ হইয়া গেল গোয়ার ভবতোষের মতলব শুনিয়া। সূর্যের আলো বোধ করি তার বুকে নূতন সাহস আনিয়া দিয়াছিল। সে দৃঢ় স্বরে জানাইল মন্দিরের ভিতরে কি আছে না জানিয়া সে স্থান হইতে এক পাও নড়িবে না। এতে তাকে বাঘেই ধরুক, সাপেই কাটুক, আর ভূতেই মারুক। 2জনে বিস্ময়ে অবাক হইয়া গেল। তারা তাকে বিস্তর বুঝাইতে চেষ্টা পাইল যে তার এরূপ প্রস্তাব পাগলামির চূড়ান্ত। কাল যা হইয়া গিয়াছে সে অ্যাডভেঞ্চারেরই তুলনা নাই। এরূপ মারাত্মক স্থানে আর মুহূর্তকাল থাকা মৃত্যুকেই নিজে হইতে ডাকিয়ে আনার সামিল, ইত্যাদি। কিন্তু ভবতোষ অটল। উত্তর দিল, বেশ তো, তোরা এগো না, আমি না হয় একটু বাদেই যাচ্ছি। তাকে ওইভাবে একা ফেলিয়া সত্যি কিন্তু আর গায়ে ফেরা চলে না। তাই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ভয়ে মুখ কালো করিয়া অসীম এবং নীলাদ্রি ভবতোষের সঙ্গে ভাঙা মন্দিরের পানে চলিল। মন্দিরের ভিতরে সূর্যের আলো তখন ঢুকিয়াছে। বাহির হইতে 3জনে উঁকি মারিতে লাগিল, কিন্তু আশ্চর্য, কোনো প্রাণী যে ভিতরে আছে এমন মনে হইল না। ভবতোষী সাহস করিয়া ঢুকিয়া পড়িল। অসীম এবং নীলাদ্রি দুরু দুরু বুকে তার অনুসরণ করিল, কিন্তু কোথায় জনপ্রাণীর সাড়া? মন্দির একেবারে শূন্য।
এই ভুতুড়ে ব্যাপার লক্ষ্য করিয়া এইবার তিনজনেই হতবুদ্ধি হইয়া গেল। রাত্রে মন্দিরে তীব্র আলো জ্বলিয়াছিল, সেই হইতে তারা খরদৃষ্টিতে নজর রাখিয়েছে। কোনো জনপ্রাণী মন্দির হইতে বাহিরে আসে নাই, অথচ এখন দেখা যাইতেছে মন্দির শূন্য, খা খা করিতেছে। কে এই ভৌতিক ব্যাপারের মীমাংসা করিয়া দিবে? দিনের আলো থাকা সত্ত্বেও টর্চ জ্বালিয়া তারা ঘুরিয়া ঘুরিয়া মন্দিরের আনাচে কানাচে পরীক্ষা করতে লাগিল। হঠাৎ ভবতোষ ভয়ার্ত স্বরে বিষম এক চিৎকার করিয়া উঠিতেই বাকি দুইজনে চমকিয়া ফিরিয়া দেখে মেঝে ফুরিয়া সে মাটির নিচে তলাইয়া যাইতেছে, যেন কেউ নিচে হইতে তাকে টানিয়া লইতেছে। এইবার অসীম ও নীলাদ্রির মাথার চুল একেবারে খাড়া হইয়া উঠিল, কিন্তু সেই মুহূর্তেই মাটির তলা হইতে ভবতোষের চাপা আওয়াজ আসিল, শিগগির নেমে আয়, শিগগির চ্যাটাল পাথর দুটোর জোড়ার মুখে দাঁড়া। মন্দিরের এক কোণে বাটনা বাটা শিলের মতো দুটো বড় বড় চ্যাটাল পাথর মুখোমুখি জোড়া অবস্থায় পড়িয়াছিল। মন্ত্রমুগ্ধের মতো অসীম এবং নীলাদ্রি তার উপর গিয়া দাঁড়াইতেই সরাত করিয়া দুজনে মাটির তলায় গলিয়া গেল। যেখানে গিয়া তারা পৌঁছিল, অবাক হইয়া দেখিল সেটি একটি গুপ্ত পাতাল কুঠি। ভবতোষ ইতিমধ্যে টর্চ জ্বালিয়া সেটিকে আলোকিত করিয়া ফেলিয়াছে। সেই গুপ্ত কুঠিময় নানা প্রকার জিনিস ছড়ানো। প্রথমেই যে জিনিসটির উপর অসীমের নজর পড়িল সেটি তারই হারমোনিয়াম। এখনো পর্যন্ত তার উপর তার নামের আদ্যাক্ষর AM লেখা আছে। তাছাড়া আরও অনেক জিনিস সেখানে মজুদ, ক্যাশ বাক্স, কাপড়ের গাঁট, রূপা কাঁসার জিনিসপত্র, এমনকি একটা বন্দুক অবধি। কিন্তু লোকের কোনো সাড়া শব্দ নাই। বিস্ময়ে তিনজনেই তখন অভিভূত। গুপ্তকুঠির একদিকে একজোড়া দরজার মতো কি ভেজানো ছিল, সেটা খুলিয়া সামনের দিকে টর্চের আলো ফেলিতেই তারা মাটির তলা দিয়া সোজা একটা গলির মতো রাস্তা দেখিতে পাইল। সেই গলিপথে বহু দূর তারা তিনজন পরপর সারি দিয়া আগায়া চলিল। সে কত দূর তাদের খেয়াল নাই, 1 মাইল 1.5 মাইলও হইতে পারে, বেশি হওয়াও অসম্ভব নয়। শেষ পর্যন্ত সেই গলির পথ এক জায়গায় আসিয়া থামিয়া গেল এবং মনে হইল উপর হইতে যেন অতি ক্ষীণ একটা আলোর ধারা আসিতেছে। সেই আলোর পথ উদ্দেশ্য করিয়া উপরে উঠিবার চেষ্টা করিতেই অতি সহজেই সে কাজ সম্পন্ন হইয়া গেল। তারা পৃথিবীর উপরে আলো বাতাসের রাজ্যে আসিয়া পৌঁছিল। উপরে উঠিয়াই কিন্তু তারা এই দেখিয়া বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল যে তারা তাদের গায়ের শেষের মাঠটাতে আসিয়া পৌঁছিয়াছে এবং যে স্থানটা দিয়া তারা পাতালপুরী হইতে পৃথিবীর উপর উঠিয়া আসিয়াছে সেটি একটা টিলারই ঠিক পাদদেশে অবস্থিত। সমস্ত ব্যাপারটা তখন তাদের চোখে কাচের মতো স্বচ্ছ হইয়া গেল। তারা বুঝিল যে গলির পথে তারা এতটা পথ চলিয়া আসিয়াছে সেটা প্রকৃতপক্ষে এক গুপ্ত সুড়ঙ্গ পথ। সেকালে রাজরাজদের এবং তাদেরই সামিল বড় বড় জমিদারদের এরূপ গুপ্ত সুড়ঙ্গ থাকা সম্বন্ধে বিস্তর গল্প তারা শুনিয়াছে। চৌধুরী বাগান নবাবী আমলে যে জমিদারদের আমের বাগান ছিল, খুব সম্ভবত এই গুপ্ত সুড়ঙ্গটিও ছিল তাদেরই সম্পত্তি এবং গুপ্ত বলিয়াই লোকে কোনো দিন ইহার কথা জানিতে পারে নাই। পাহাড়ি মুলুকে প্রত্যেক টিলার নিচেই কিছু না কিছু পাথর আছে, কিন্তু কি অপূর্ব কৌশলে তারই একটার মধ্য দিয়া সেই পুরানো শিল্পীরা অত বড় একটা সুড়ঙ্গের মুখ করিয়া রাখিয়াছে। কেউ কি স্বপ্নেও তা ভাবিতে পারিয়াছে? আজ যেমন দৈবক্রমে তারা ব্যাপারটা বুঝিতে পারিল, ঠিক এইরূপেই দৈবক্রমে কিছুদিন আগে এক চোর প্রভুও সুড়ঙ্গ রহস্যটি টের পাইয়াছেন
এবং তারই ফলে প্রতিনিয়ত এই গুপ্তপথে চোরাই মাল চালান দিয়া ভাঙা মন্দিরের তলাকার কুঠিতে সেগুলি মজুত করিতেছেন। সুড়ঙ্গের পথ দিয়া মন্দিরে সে প্রায় প্রত্যহই যাতায়াত করিতেছে এবং কালও তারা মন্দির হইতে বাহির হইবার পর সেই সেখানে গিয়া আলো জ্বালাইয়াছিল। জঙ্গলের হিংস্র জানোয়ারদের চোখে তীব্র দুটি টর্চ ফেলিয়া এবং বোধ করি 2-4টেকে গুলি করিয়া মারিয়া তাদের মনে সে দারুণ ভয়ের সঞ্চার করিয়া দিয়াছে, যার ফলে বাঘও তার সান্নিধ্যে ভড়কাইয়া যায়। নিশ্চয় এই চোরটাকেই সেদিন তারা এখানে পাকড়াও করিয়াছিল। এই সুড়ঙ্গ পথেই সে অমন আশ্চর্যভাবে উধাও হইয়া গিয়াছিল। টিলার আড়ালে থাকায় প্রকৃত রহস্য তারা বুঝিতে পারে নাই। গ্রামে ঢুকিতেই অসীমেরা আশ্চর্যে শুনিল আজ প্রত্যুষেই নাকি 3 মাইল দূর হইতে দারোগা আসিয়া গণৎকার বাবাজিকে গ্রেপ্তার করিয়াছে। সে নাকি দাগী চোর, সম্প্রতি আবার কোথায় নতুন অপকর্ম করিয়া গণৎকার সাজিয়া বেড়াইতেছে। দারোগা বাবু এক হাতে একটা মোটা নকল গোঁফ এবং অপর হাতে একটা বাবরিওয়ালা পরচুলা লইয়া হাসিতে হাসিতে বলিতেছিলেন, ব্যাপার মন্দ নয়। রাতে জার্মেন গোঁফ পরে চুরি আর দিনে গোঁফ ফেলে মাথায় বাবরি এঁটে গণৎকারী। আহা, বাবাজির আমার কি গোনার শক্তি! আজ থেকে 10 দিনের ভেতর অমুকের একটা হাঁচি হবেই, আজ থেকে 15 দিনের ভেতর অমুকের খেতে বসে ঝাল লাগবেই। বাহবা কি বাহবা! বাবরি শূন্য গণৎকারের দিকে অসীমেরা এক দৃষ্টে তাকাইয়া রহিল। এই লোকটাই সেদিন কাইজার মার্কা গোঁফ পরিয়া তাদের ফাঁকি দিয়া পালাইয়াছিল বটে। মাথায় কদম ফুলের শোয়া যে এখনো গজগজ করিতেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। কোনো ভুল ত্রুটি বা ভালো লাগা কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে আসি, ফিরে আসছি পরবর্তী পর্বে অন্য কোনো গল্প নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।